TVN24 নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি রানা রায়হান। রাফায় বাস্তুচ্যুত লোকজনের আশ্রয় শিবিরে সেখানে যে তাঁবু স্থাপন করা হয়েছে সেখানে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছে। এই ঘটনায় আরও কয়েকশো মানুষ দগ্ধ হয়েছে। এর মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভুল স্বীকার করেছেন। তিনি বলেছেন এটা দুঃখজনক ভুল বা দুর্ঘটনা। অনেক দেশ ও সংস্থা এই হামলার নিন্দা জানিয়েছে। এর মধ্যে আছে জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, ফ্রান্স, নরওয়ে, স্পেন, কানাডা, আয়ারল্যান্ড, কাতার, ইজিপ্ট, সৌদি আরব সহ আরও অনেক দেশ আছে। কাতার জানিয়েছে হামলার কারণে অস্ত্রবিরতির লক্ষ্যে সমঝোতা আলোচনা বাধাগ্রস্ত হতে পারে। মঙ্গলবার ইসরায়েল ও হামাসের মধ্যে আবারও আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এর মধ্যে রাফা ক্রসিংয়ে ইসরায়েলের হামলায় ইজিপ্টের এক সেনা নিহত হয়েছেন। আইডিএফ স্বীকার করে এই ঘটনাটি তদন্ত করছে বলে জানিয়েছে। আমরা দেখলাম যে লিবার্টিয়ান পার্টির কনভেনশন হয়ে গেল। সেখানে প্রেসিডেন্ট নির্বাচনে অ্যাক্টিভিস্ট চেজ অলিভার মনোনয়ন পেয়েছেন। পার্টির সদস্যরা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রার্থী রবার্ট এফ কেনেডি জুনিয়রকে নাকচ করেছেন। তারা দুজনই পার্টির সম্মেলনে কথা বলেছেন, ভাষণ দিয়েছেন, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। তৃতীয় কোনো দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হলে আমরা সাধারণত দেখি যিনি প্রার্থী হন তিনি মনোযোগ খুব একটা পান না। কিন্তু এই বছর আমরা দেখছি ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন আবারও মুখোমুখি যেহেতু হয়েছে, সে কারণে আরেকজন প্রার্থী অর্থাৎ লিবার্টারিয়ান প্রার্থী চেজ অলিভার তিনি মনোযোগ পাচ্ছেন। আমরা এর মধ্যে জানি যে গত প্রেসিডেন্ট নির্বাচনে লিবার্টিয়ান পার্টির যে প্রার্থী ছিলেন তিনি মাত্র 1% ভোট পেয়েছিলেন। তবে এবার দেখা যাক কি তৈরি হয়। বিশেষ করে আমরা দেখছি যে কিছুটা হলেও চেজ অলিভার যিনি মনোনয়ন পেলেন রিপাবলিকান লিবার্টারিয়ান পার্টির, তাকে ঘিরে আকর্ষণ তৈরি হয়েছে। এছাড়া আমরা দেখলাম যে শান্তি চুক্তির জন্য রাশিয়াকে বাধ্য করতে পশ্চিমা নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্পেনে এক অনুষ্ঠানে তিনি জানান প্রত্যেক মাসে রাশিয়া প্রায় ৩,২০০টি গাইডেড এরিয়াল বোমা ফেলছে ইউক্রেনে। জেলেনস্কি বলে আসছেন ক্রাইমিয়া সহ ইউক্রেনের ভূখণ্ড থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার না করা পর্যন্ত মস্কোর সাথে সরাসরি আলোচনা করবেন না তিনি। আমরা এগুলো নিয়ে এর বাইরেও দু একটি বিষয় থাকতে পারে, আমরা আলোচনা করব। আমার সাথে আছেন সৈয়দ মাহমুদুল্লাহ, সিনিয়র সাংবাদিক, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আরও স্বাগত জানাচ্ছি মোহাম্মদ করিম চৌধুরী, ন্যাশনাল সেক্রেটারি, অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার, আসাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি এই শুরুতেই সৈয়দ মাহমুদুল্লাহর কাছে যাব, তার কাছে জানতে চাইব যে এই যে ঘটনাটি ঘটলো এবং এরপরে আমরা দেখলাম একভাবে চাপে পড়েই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দেশ, সরকার এবং রাষ্ট্রপ্রধানরা এই হামলার নিন্দা জানাতে শুরু করলো এবং জাতিসংঘ প্রধান তিনি নিন্দা জানিয়েছেন। আমরা দেখছি যে এই অবস্থায় সবাই কথা বললেও এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেননি প্রেসিডেন্ট জো বাইডেন এই বিষয়ে, এই হামলার বিষয়ে। তার মুখ থেকে বাইডেন প্রশাসনের আমরা একটি বিবৃতি দেখছি। সেই বিবৃতিতে আমরা দেখছি যে এখানে একজন কর্মকর্তা, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র বলা হচ্ছে, স্পোকস পারসন, তিনি কথা বলেছেন, তিনি একটি বিবৃতি দিয়েছেন, কিন্তু আমার বলা হচ্ছে যে তিনি নাম প্রকাশ করতে চান না, এরকম কথা বলা হচ্ছে। তিনি বলছেন যে এইটা খুবই মর্মান্তিক ঘটনা, তবে কোনো নিন্দা জানাননি। তো এই অবস্থায় আমি শুরুতেই সৈয়দ মাহমুদুল্লাহর কাছে জানতে চাইব যে এই নিন্দার ঘটনা সারা বিশ্ব থেকে এবং এর চাপে, আমি ধরে নিচ্ছি চাপে পড়েছে, প্রথমত চাপে পড়ে বলেছে নাকি কী কারণে বলেছে? হঠাৎ করে মনে হলো ৩৬,০০০ মানুষ হত্যা করে যে এই ৪৫ জনের জন্য দুঃখ প্রকাশ করা দরকার। সৈয়দ মাহমুদুল্লাহ, কি বলবেন আপনি? আপনাকে ধন্যবাদ। এটা একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, যেখানে জাতিসংঘের একটা আদালত তার একদিকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নেতানিয়াহুর বিরুদ্ধে, আরেকদিকে তাদেরকে বলেছে রাফাতে অভিযান বন্ধ করার জন্য।
তারপরেও তারা অভিযান রাফাতে মানে সেই ইজিপ্ট সীমান্তবর্তী মিশর সীমান্তবর্তী এলাকা, সেখানে প্রায় 12 লক্ষ লোক সমবেত হয়েছিল সেখানে। তার ভিতরে 4 লাখ সরে গেছে সেখান থেকে এদের হুমকির মুখে, তো আরও 8 লাখের মতো আছে সেখানে। প্রায় গায়ে গিজ গিজ করে তারা ভয়ঙ্কর অবস্থার মধ্যে, মানবতার অবস্থার মধ্যে তারা বাস করছে। সেখানে তারা হামলা করেছে এবং তারা বলছে যে 2 জন হামাসের টেররিস্ট না তাকে টার্গেট করার জন্য, খুন করার জন্য তারা ওই হামলা চালিয়েছিল। এখন তারা বলছে যে তারা, আমরা জিনিসগুলো খুব খেয়াল রাখতে হবে, তারা বলছে যে আমরা পিন পয়েন্ট অ্যাটাক করছি যাতে করে ওরা ছাড়া আর কেউ নিহত না হয়, এটা একটা অংশ। আরেকটা অংশে বলছে যাতে নিহতের সংখ্যা কম হয়। তারপরে তৃতীয় আর একটা বক্তব্য যে টেররিস্টরা নিজেদেরকে সাধারণ মানুষের মধ্যে লুকিয়ে রাখে, এমবেড করে রাখে, ফলে তারা আগে থেকেই জানতো, যদি সত্যি তাদের এই বক্তব্য সামগ্রিকভাবে নেওয়া হয়, যে এরা জনগোষ্ঠীর ভিতরে আছে, অন্যান্য নিরীহ জনগোষ্ঠীর ভিতরে আছে, ফলে তারা হামলার সময় আগে থেকেই জানতো এতে অনেক লোক মারা যাবে এবং তারা সেখানে অ্যাটাক করেছে। এখন মিসাইল আক্রমণ করে 2টা মিসাইল আক্রমণ করেছে, নিক্ষেপ করেছে, একেবারে পিন পয়েন্ট, কেবল ওই 2টি মাত্র লোককে মেরে ফেলবে আর কেউ নিহত হবে না, এটা মানে পাগলেও বিশ্বাস করবে না এরকম। তো পুরো জিনিসটা এইভাবে ঘটছে। আর যুক্তরাষ্ট্র দেখুন গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের আরব এবং মুসলমান সহ প্রগ্রেসিভ, এমনকি জুইশদের একটা অত্যন্ত প্রগ্রেসিভ অংশ, যুক্তরাষ্ট্রবাসী অংশ, তারাও এই মানে ইসরায়েলের হামলার বিরোধিতা করছে। তো তাদের চাপের মুখে যুক্তরাষ্ট্রের মানে প্রেসিডেন্ট বাইডেনের সরকার বলে আসছিল, এই অন্তত বেশ কয়েক সপ্তাহ থেকে বলছে রাফায় অভিযান না চালানোর জন্য। প্রথমে বলেছে সেখানে অভিযান চাললে তাতে ক্ষয়ক্ষতি কম হয়, সেটার কি প্ল্যান আমাদেরকে জানাও। পরবর্তীতে বলছে যে না, সেখানে তোমরা হামলা বন্ধ করো, হামলার প্ল্যান বন্ধ করে দাও। আজকে যখন এই ধরনের একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো, যেখানে আন্তর্জাতিক পরিস্থিতির কারণে একে গ্রেফতারি পরোয়ানা, জাতিসংঘের আরেক ট্রাইব্যুনালের মানে অর্ডার, সেখানে হামলা বন্ধ করো টোটালি, সেই পরিপ্রেক্ষিতে নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে সম্ভবত এই প্রথমবারের মতো, আমার জানা মতো, আই মে বি রং, যে কেউ একজন দুঃখ প্রকাশ করেছে। যাই হোক, দুঃখ প্রকাশ করছে ওই পরিস্থিতিতে। সেখানেও যুক্তরাষ্ট্র সরকারের যে বক্তব্য আজকে হোয়াইট হাউসের থেকে, সেখানে যুক্তরাষ্ট্র সরকার এটা নিন্দা করেনি, এটাকে সমালোচনা করেছে, বলে যে এটা মানে এই ধরনের করা ঠিক হয়নি ইত্যাদি ইত্যাদি, মানে এক ধরি মাছ না ছুঁই পানি টাইপের একটা বক্তব্য। এটা অত্যন্ত দুঃখজনক। মানে এই এদের পক্ষ থেকে গত মাস 2 মাসে 3 মাসে যে সমস্ত মানে সহানুভূতিসুলভ বক্তব্য আরবদের ব্যাপারে, প্যালেস্টাইনদের ব্যাপারে আসছে, সেটা সম্ভবত ভোটের বাক্সের দিকে তাকিয়ে। এখন তারা এমনও হতে পারে যে তারা ধরে নিয়েছে যারা আমাদেরকে ভোট দেবে না এক। তাছাড়া আরেকটা ধারণা তাদের মধ্যে দেওয়া হয়েছে যে তাদের পক্ষ থেকে একটা গ্রুপ প্রচার করছে যে ট্রাম্প হলে আরও খারাপ হবে, ফলে এই প্রচারে ফল হবে এটা ধারণা করে যে ভোটার যারা আমাদেরকে ভোট দেবে না, অন্যকেও ভোট দেবে না, হয়তো দুপক্ষ থেকেই বসে থাকবে, অথবা আমাদের যতটা ক্ষতি তার চাইতে ক্ষতি ওদের, ট্রাম্পের বেশি হবে। এই সমস্ত ক্যালকুলেশনের ভিত্তিতে এখন তারা তাদের ঘোষিত অবস্থান থেকে সরে এসে অত্যন্ত মৃদু সমালোচনা করেছে, নিন্দা করেনি। এটা দুঃখজনক, এটা দুঃখজনক। আরেকটা রিপোর্টে আমরা দেখছি যে হোয়াইট হাউস অ্যাসেসিং, এই সময়টা অবশ্য দেওয়া উচিত, ইফ ইসরায়েল ভায়োলেটেড রেড লাইন উইথ রাফা স্ট্রাইক, এই অ্যাসেসমেন্টটা চলছে, এরকম আরেকটা রিপোর্টে আমরা দেখছি। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, মানে এখনও বলেনি, ঠিক আছে হয়তো একটু সময় নিচ্ছে, কারণ এরকম ঘনিষ্ঠ মিত্র আমেরিকার খুবই কমই আছে, বাইডেন প্রশাসন বা যে প্রশাসনের কথাই বলি, ফলে একটু সময় নিয়েই তারা হয়তো এটার রিয়াকশান দেবে। আশা করছি এমন কিছুই বলবে যাতে করে কাজে দেয়। আমি যাব করিম চৌধুরীর কাছে। দেখেন, এখানে আমেরিকার যে মিত্ররা নিন্দা করেছে তাদের মধ্যে আছে, এর আগে একটি উল্লেখ করেছি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, তিনি বলছেন যে তিনি এটাতে আউটরেজড এই ঘটনায়, এবং এই অপারেশন অবশ্যই বন্ধ করতে হবে। ইটালি কথা বলেছে,
তারা বলছে যে এইটা আমরা কোনোভাবে জাস্টিফায়েবল না। তারপরে কথা বলছে কানাডা, জার্মানি এবং আরও অন্যান্য দেশ তো আছে, তুর্কিয়ে তারা নিন্দা করেছে। তারা বলছে যে যে কোনোভাবেই তারা নেতানিয়াহুকে অ্যাকাউন্টেবল করবেন। এইটার সাথে যেটি সৈয়দ মাহমুদুল্লাহ বললেন, বাইডেন প্রশাসনের যে প্রাথমিক রিয়াকশান সেটার সাথে মিলছে না। অর্থাৎ মিত্রদের সাথে যে অ্যালাইনমেন্ট থাকার কথা, একই ধরনের ভাষা, সেইটা থেকে এখনও আর দূরে আছে। অর্থাৎ তার নিন্দা জানায়নি। তারা দেখছে, বাইডেন প্রশাসন দেখছে যে এটাতে কোনো রেড লাইন ভায়োলেট হয়েছে কিনা। আপনি কিভাবে এটার বিবেচনা করবেন, ব্যাখ্যা করবেন? ধন্যবাদ। দেখুন, আমার মনে হচ্ছে যে আমেরিকান প্রশাসন, বাইডেন প্রশাসন মৃদুভাবে সমর্থনের মধ্য দিয়ে শুধু উপরে লোক দেখানোর জন্য বা আমেরিকার আভ্যন্তরীণ যে ডোমেস্টিক যে সিচুয়েশন এখন যাচ্ছে ভোটের ব্যাপারে, আসন্ন সাধারণ নির্বাচনের ব্যাপারে, সেটা সুযোগ নেওয়ার জন্য ক্ষমতাসীন দল যে হোয়াইট হাউস যারা দখল করে আছেন, হোয়াইট হাউসে যারা আছেন, তারা শুধু ভোটের দিকে তাকিয়েই সেই ক্ষেত্রে কিছুটা পত্রিকার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, প্রোপাগান্ডা মেশিনের মধ্য দিয়ে সহানুভূতি প্রকাশ করছে। কিন্তু ইন রিয়ালিটি সেই সহানুভূতির কোন রকম আভাস আমরা পাচ্ছি না। আপনি জানেন যে ইসরায়েলের উপর থেকে যদি আমেরিকা সত্যিকার অর্থে কোন রকম তাদের সমর্থন শিথিল করে, ইসরায়েল সেখানে টিকে থাকাই কঠিন হয়ে দাঁড়াবে। ইসরায়েলের সামরিক এবং অর্থনৈতিক দিক থেকে মূল ভরসা আমেরিকা। এই আমেরিকা থেকে কিছুটা সরে আমেরিকা যদি তার সমর্থন কিছুটা প্রত্যাহার করে, শুধু সামরিক সমর্থনেই প্রত্যাহার করে, অর্থনীতিকে তো বাদ দিয়ে দিলাম, তাহলেই ইসরায়েল সেখানে স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকা কঠিন হবে। এটা সত্য কথা। কারণ ইসরায়েল যে সমস্ত বর্বরতা চালাচ্ছে সেই অঞ্চলে তাদের টিকে থাকাটা অনেকটা অসম্ভব হবে। অতএব আমি একথা স্বীকার করব না যে আমেরিকা বলছে খতিয়ে দেখছে। আমেরিকার ইন্টেলিজেন্সের উপরে ভিত্তি করে, হু ইজ সাপোর্টিং অল দ্য ইন্টেলিজেন্স এন্ড এমও অল দ্য মিলিটারি রিসোর্সেস? আমেরিকা। আর তাদের যে কথাবার্তা, সেটা আমি পুরোপুরি মনে করি যে এটা শুধুমাত্র ভোটারদের সহানুভূতি অর্জনের জন্যই, মুসলমানদের প্রতি মুখে তারা যে সহানুভূতিটা দেখাচ্ছে সেটা অনেকটা লোক দেখানো। আমি মনে করি না যে আমেরিকা সত্যিই কেয়ার করে। না হলে এমনকি কৃষি ক্ষেত্র পর্যন্ত, একটা পুরা গাজাকে, আপনি জানেন যে গাজার যে এখন যে রাফা অঞ্চলটা, এটা সর্বদক্ষিণে একটা একদম ছোট্ট একটা এরিয়া। এই এরিয়াতে 12 লক্ষেরও উপরে লোক তাদের অনুরোধেই, তাদের কারণেই তারা বলছে সেখানে যাও, আমরা অন্য সব জায়গায় বম্বিং করছি পুরা গাজা এলাকাতে, তোমরা সেখানে সরে যাও। খান ইউনিসকে ধ্বংস করে দেওয়া হয়েছে, বলা হয়েছে আমরা নির্বিচারে সেখানে বম্বিং করব, তোমরা সরে যাও। তারা যখন সমস্ত লোকজন যখন ওই এলাকার যুদ্ধবিধ্বস্ত এলাকার যখন রাফাতে আসে আশ্রয় নিল, সেখানেও কিন্তু চোরাগুপ্তাভাবে সবসময় বম্বিং হচ্ছে। তারা বলছে যে প্রিসিশন অ্যাটাক। কিন্তু যে জিনিসটা হচ্ছে, যখন ক্যাম্প, যেখানে বিল্ডিং এর বাইরে যে মানুষ ক্যাম্পে রয়েছে, টেন্টে রয়েছে, সেখানে হামলা চালানোর পরে বলা হচ্ছে যে আমরা টার্গেট করেছিলাম 2 জনকে। কিন্তু তারা কি জানতো না ওই 2 জন আছে? তারা জানে। তাহলে সেখানে আর কারা কারা সিভিলিয়ান আছে? দিস ইজ এ মিলিটারি কাভারেজ। জাস্ট মানুষদের দৃষ্টিভঙ্গিকে অন্যদিকে তাকানোর জন্য, আপনার অন্যদিকে নেয়ার জন্য ইসরায়েলের এই যে তাদের একটা চরিত্র, মিথ্যা কথা বলা। ইসরায়েলির মিলিটারি এবং ইসরায়েলি গভর্নমেন্টের কোনো কথাই এখন আর জনগণ বিশ্বাস করে না। যার ফলে আমেরিকার খুব নিকটতম মিত্র যারা আপনি বলেছেন, তারা এখন এই ঘটনার নিন্দা জানাচ্ছে। এই নিন্দায় কতটুকু হবে আমরা ঠিক জানি না, কারণ নেতানিয়াহু প্রশাসন নিজের ইলেকশনকে সামনে রেখে তার পক্ষে যদি এই যুদ্ধ থেকে একটু পিছনে ফিরে যায়, তাহলে তার পক্ষে যুদ্ধে বিজয়ী হওয়া, সেখানে নির্বাচনে ফিরে আসা সম্ভব নয়। আর মোহাম্মদুল্লাহ ভাই যেটা বললেন যে নেতানিয়াহু বিশ্বচাপের মুখে বা কোনো কারণে এই প্রথম উনি অনেকটা সরি বলছেন, সেই সাথে উনি বলছেন যে এটা টার্গেটেড অ্যাটাক, ইট ওয়াজ নট এ মিস্টেক। পক্ষান্তরে উনি স্বীকার করে নিচ্ছেন। অতএব সেই সরিটা, দ্যাট I do not consider it as an apology. It is not a true apology or apology at all. He knew, he ordered it, he is involved with the war crime, he is involved with the genocide, and this was totally wrong in international law. আপনার কি মনে হয় যে চাপে যদি না পড়তেন নেতানিয়াহু, আন্তর্জাতিক বিভিন্ন দেশ থেকে যদি নিন্দা না জানানো হতো, তিনি সরি বলতেন? না, আমার মনে হয় না তিনি এইটুকুই আসতেন না। উনি বলতেন যে এটা লিমিটেড, সেখানে সন্ত্রাসীরা লুকিয়ে আছে, এই জন্য হামাসের লোকজন লুকিয়ে আছে। আপনি দেখুন হামাস বলতে তারা কাকে বোঝায়, ডিফাইন কাকে বলে। আর আমেরিকা যখন বলছে যে সেই দেশটিতে একটি স্বাধীন দেশে, বিকজ
অক্টোবরের 7-এর যে অ্যাটাক, সেই কারণে আমরা এখন স্বাধীন দেশে যতক্ষণ পারি ততক্ষণ হামাসের নাম দিয়ে কিল করব। তাদের এমনকি কৃষিক্ষেত্র পর্যন্ত ধ্বংস করা হয়েছে, শহরের পর শহর ধ্বংস করা হয়েছে, টোটাল অবকাঠামো ধ্বংস করা হয়েছে। ইট ইজ ইন্টেন্ডেড টু গ্র্যাব দ্য ল্যান্ড and make settlement, Israeli settlement, as they have been doing this thing since 1967. জি, আমরা দেখেছি এখনো পর্যন্ত যে সকল মিত্র, আমেরিকান মিত্র যারা কথা বলেনি তারা কথা বলছে, যেমন ইটালি, যেমন কানাডা, জার্মানি, তারা চুপচাপ ছিল, কিন্তু তারা আজকে দেখলাম নিন্দা জানাচ্ছে এবং কড়া ভাষায়, মানে ভাষা তো বলছে, কথা তো বলেছেই এবং কড়া ভাষা ব্যবহার করেছে। আমরা একটা বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে একই বিষয়ে এই ইসরায়েল, আমরা জানি যে ইসরায়েল হামাসের আলোচনা, সমঝোতা আলোচনা, অস্ত্রবিরতির আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে মঙ্গলবার, সেইটা নিয়ে এবং আরও অন্যান্য প্রসঙ্গে আলোচনা করবো। আপনারা সাথেই থাকবেন। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন আশা করছি ভালো লাগছে। আমরা একটু পরেই ফিরে আসছি। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি। আমি চলে যাচ্ছি অতিথিদের কাছে। এবার যাব সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনার কাছে একই বিষয়ে আমরা থাকতে চাই। আমরা দেখছি যে মঙ্গলবার থেকে অস্ত্রবিরতির যে আলোচনা শুরু হতে যাচ্ছে, এই বিষয়ে হামলার পরে, রাফায় হামলার পরে প্রতিক্রিয়া দিয়েছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলছে যে এই হামলার কারণে এই ডিপ্লোম্যাটিক রিলেশনের ক্ষেত্রে প্রভাব পড়বে এবং এই আলোচনা বাধাগ্রস্ত হবে। এখন আমরা দেখছি যে পার্লামেন্টে বেঞ্জামিন নেতানিয়াহু তার দেশের পার্লামেন্টে কথা বললেন, সেখানে তিনি বলছেন যে তিনি একটা কনটেক্সটে বলেছেন, তিনি বলছেন যে তিনি আলোচনায় বাধা দিচ্ছেন না। অর্থাৎ তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি বাধা দিচ্ছেন কিনা এবং প্রশ্ন উঠেছে তিনি সত্যিকার অর্থে এই আলোচনা চান কি না, অস্ত্রবিরতির আলোচনা। তো আপনার কাছে জানতে চাইবো যে এইখানে আসলে নেতানিয়াহু কি আসলে ভেতরে ভেতরে এক ধরনের কাজ করছেন, বাইরে একটা কথা বলছেন, এরকম কি না, বা কি দেখছেন আপনি সব পক্ষ মিলিয়ে এই অস্ত্রবিরতির আলোচনার ভবিষ্যৎ কি দেখছেন এই অবস্থায়? আমাকে জি, সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনাকে। আপনি কি শুনতে পাচ্ছেন? রেহান সাহেব, আমি ঠিকমতো সাউন্ড সিস্টেমের গন্ডগোল কারণে শুনিনি, কিন্তু এর আগে বিরতির আগে আপনি বলছিলেন যে আপনি ওই রাফার সেই আক্রমণের ব্যাপারে আরো ফার্দার কোশ্চেন করছেন, তো সেটা এবার কি, নিয়ে আচ্ছা আমি বলি, এবার কি আমার কথা বুঝতে পারছেন, শোনা যাচ্ছে? জি, আচ্ছা, আমি যেটা জানতে চাচ্ছিলাম যে কাল থেকে, মঙ্গলবার থেকে অস্ত্রবিরতির আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এর মধ্যে কাতার বলেছে যে এই হামলার কারণে এই আলোচনা, সমঝোতা আলোচনা বাধাগ্রস্ত হতে পারে এবং এর মধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি এই আলোচনায় যেন না হয়, সমঝোতা যেন না হয়, জন্য বাধা দিচ্ছেন। পার্লামেন্টে তিনি জবাব দিয়েছেন যে তিনি আসলে বাধা দিচ্ছেন না। আপনার মূল্যায়ন কি? হ্যাঁ, তো আলোচনা এখন আপাতত মানে ব্যাহত হচ্ছেই, আলোচনা এখন অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত আলোচনা আবার শুরু হবে সম্পর্কে নিঃসন্দেহ, কিন্তু আমাদেরকে পূর্বাপর কতগুলো ঘটনা জানা উচিত। এক কথা হচ্ছে এই যে ওখানে নিরীহ লোক 36,000 পর্যন্ত মারা গেছে, মানে তার ভিতরে 2/3 মতো নারী এবং শিশু, এই একটি দিক। আরেকটা হচ্ছে মানে প্রায় 1.25 লক্ষ লোক আহত হয়েছে, এই একটা। তারপরে ইসরায়েলের সর্বশেষ একটা তথ্যে আমি দেখলাম যে তারা দাবি করছে 3,000 হামাসের, তাদের ভাষায় সন্ত্রাসীরা, মানে আকাশপথে, স্থলপথে এবং জলপথে ইসরায়েলে 7 অক্টোবর গত বছর আক্রমণ করেছিল। 3,000 লোক, তার ভিতরে 1,000কে তারা মেরে ফেলতে পেরেছে, সেটাও তারা বলেছে। তো এই যে ঘটনাটা, এটা নিয়ে আমি অনুরোধ করব আপনারা যদি একটু, আপনার দর্শক শ্রোতারা সবাই এটা চিন্তা করে দেখেন যে ইসরায়েলের প্রতিরক্ষা বা ব্যূহ ভেদ করে
3,000 লোক স্থলপথে, জলপথে, আকাশপথে ওখানে চলে গেছে। তারা সব ঘুমিয়েছিল। তাদের প্রতিরক্ষা ব্যবস্থা পৃথিবীর সবচেয়ে সফিস্টিকেটেড, সবচেয়ে সবচেয়ে মজবুত। সেখানে 3,000 লোক চলে গেল, তারা ঘুমিয়েছিল। এটা একটা প্রায় অবিশ্বাস্য কথা। কেন যেন মনে হয় এই আক্রমণটা তারা হতে দিয়েছে যাতে করে এটাকে ভিত্তি করে প্যালেস্টাইনদের যে দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, আন্তর্জাতিক কোনো মহলের যে চাপ, 2 রাষ্ট্র সৃষ্টি করা প্যালেস্টাইনদের একটা পাশাপাশি, সেটাকে বানচাল করার কৌশল হিসেবে এক। তারপরে নেতানিয়াহু দুঃখ প্রকাশ করেছেন এইবারের এই হামলায় যে এতগুলো লোক নিহত হলেন। শুনুন, ইসরায়েলে যখন এই 7 অক্টোবরের পরে গাজাতে তাদের সৈন্যবাহিনীকে স্থল অভিযানের জন্য পাঠাচ্ছে, তখন নেতানিয়াহু তাদেরকে কি বলেছিলেন? রিমেম্বার আমালেক, রিমেম্বার আমালেক। তাদের ভাষণে, তাদের তোরাতে এই কথা আছে, আমালেকাইট। মুসা নবী যখন ইজিপ্ট থেকে, মিশর থেকে এই পারে আসলেন, তিনি এখানকার অধিবাসীদের তাদেরকে বলা হতো আমালেকাইট। তারা তাদেরকে প্রতিরোধ করেছে। তখন গডের তরফ থেকে তাদের ভার্সন মতো, তোরার ভার্সন মতো এদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার অর্ডার দেওয়া হয়েছিল। তো তিনি তাদেরকে বলছেন, তার সৈন্যদেরকে যখন গাজাতে পাঠান, রিমেম্বার আমালেক, ওদেরকে নিশ্চিহ্ন করে দেয়। এর পাশাপাশি তার 2 জন মন্ত্রী এবং তার প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছিল ওদের প্যালেস্টাইনদের জন্য গাজাতে জল সরবরাহ বন্ধ করে দাও, তাদের খাদ্য সরবরাহ বন্ধ করে দাও, তাদেরও সব কিছু বন্ধ করে দাও। ফলে এটার সাথে তাদের আমালেকাইটের যে বক্তব্য এবং নেতানিয়াহুর যে নির্দেশ একেবারে হুবহু মিলে যাচ্ছে। ফলে এখনকার দুঃখ প্রকাশটা একটা লোক দেখানো। ফলে ওভারঅল এই সিচুয়েশন। আরেকটা কথা, আরেকটা দুঃখের ব্যাপার, এটা হচ্ছে জুইশদের মধ্যে, ইহুদি ধর্মাবলম্বীদের মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ নিজেদেরকে জায়নবাদী মনে করেন না, জায়নিস্ট মনে করেন না, এবং একটা বেশ বড় অংশ আছে, গুরুত্বপূর্ণ অংশ, তারা জায়নবাদের তীব্র বিরোধীও। সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন নিজেকে 7 অক্টোবর ঘটনার মাসখানেকের ভিতরে সম্ভবত বলেছিলেন, আমি নিজে জায়নিস্ট। ফলে আমরা এই যে পুরো জিনিসটা দেখছি, এটা অত্যন্ত দুঃখজনক। এই যে নিরীহ মানুষের প্রাণ চলে যাচ্ছে, এই সেই 93 সাল থেকে টালবাহানা করে 2 রাষ্ট্র তৈরির যে আকাঙ্ক্ষা, সেটাকে বিলম্বিত করে দেওয়া হচ্ছে, সেটাকে ব্যাক বার্নারে ফেলে দেওয়া হয়েছে। একবারে পুরো জিনিসটা একটা খেলো করে ফেলা হয়েছে। মোট কথা, একটা জনগোষ্ঠীর, ওখানকার অরিজিনাল যে জনগোষ্ঠী, তাদেরকে উৎখাত করে সেখানে যে রাষ্ট্র তৈরি হয়েছে, সেই জনগোষ্ঠীর সমস্ত অধিকার উৎখাত করে দেওয়ার চেষ্টা হচ্ছে। 1। 2 নম্বর হচ্ছে এই যে নেতানিয়াহু ক্যাবিনেটের যারা খুব এক্সট্রিমিস্ট বলা হয়, তিনি নিজেও এক্সট্রিমিস্ট, যাদেরকে এক্সট্রিমিস্ট বলা হয়, তারা বলছে পুরো পশ্চিম তীর, মাহমুদ আব্বাসের নেতৃত্বে যে প্যালেস্টাইন সরকার আছে সেটা, প্লাস এই গাজা পুরোটা তারা দখল করে নেবে। কারণ তোরাতে গড তাদেরকে ওটা দলিল হিসাবে লিখে দিয়েছে, তাদেরকে অফিসিয়ালি ওটা দিয়ে দেওয়া হয়েছে। দ্যাটস দি ডিড দলিল তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। ফলে পুরো জিনিসটা এইভাবে আমরা যদি দেখি, আমাদের কাছে জিনিসটা আরো খোলাসা হতে পারে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু প্রসঙ্গ বদলাতে চাই আপনারা অনুমতি দিলে। সেটি হচ্ছে, আমি যাব এবার আমাদের একজন অতিথি করিম চৌধুরীর কাছে, যার কাছে জানতে চাইব যে কালকে আমরা দেখছি যে ক্লোজিং আর্গুমেন্ট হতে যাচ্ছে হাসমানি মামলায়, ডোনাল্ড ট্রাম্পের ক্লোজিং আর্গুমেন্ট। সেখানে নিউ ইয়র্কের আদালতে আপনি কি দেখছেন, কি আশা করছেন, এখানে কি কনভিকশন হতে পারে কিনা? আমি বলছি যে ডোনাল্ড ট্রাম্প দোষী সাব্যস্ত হতে পারেন কিনা, কি অবস্থা দেখবেন? যদি দোষী সাব্যস্ত হয় তাহলে কি হবে? করিম চৌধুরী। রানা ভাই, আপনার এই প্রশ্নের জবাবের আগে আমি একটু দুঃখ প্রকাশ করে জানাতে চাই, সমবেদনা জানাতে চাই যে রাফার এই ঘটনায় আমরা ইতিমধ্যেই যে CNN সহ আন্তর্জাতিক মিডিয়াতে দেখেছি 45 জন মানুষ মারা গেছেন, কয়েক শত মানুষ খুব সিরিয়াস ভাবে উন্ডেড হয়েছেন। আমরা সঠিক নাম্বার এখনো জানি না, এবং জুলে পড়ে অনেকে মারা গেছে যাদেরকে এখনো
শনাক্ত করা সম্ভব হয় নাই। ধ্বংসস্তূপ থেকে এত বেশি ধ্বংসস্তূপ হয়েছে যাদের কতজন মারা গেছে তার সঠিক সংখ্যাও এখনো নির্ণয় করা যায়নি। সেই জন্য আমরা গাজাবাসীর প্রতি সারা বিশ্বের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং এই ঘটনার নিন্দা জানাচ্ছি। দ্বিতীয়ত, আপনি জানেন যে টর্নেডোতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আমেরিকার কেন্টাকি সহ বিভিন্ন অংশে বিশ্বের ইনক্লুডিং বাংলাদেশ এবং ভারত বহু লোকের হতাহতের খবর পাওয়া যাচ্ছে এবং সেখানে ধন সম্পদের বিশেষ করে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই জন্য আমরা আমাদের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি। সেই কথা আসছি আপনার কথায়। আমি আপনার এই প্রশ্নের আরেকটু বলতে চাই যে 1948 সাল থেকে গাজার প্রতি যে অবিচার করা হচ্ছে, মানে প্যালেস্টাইনের প্রতি, গাজার প্রতি বলবো না আমি, প্যালেস্টাইন, সেই ক্ষেত্রে আমাদের মনে হয় একটু বোঝা দরকার। প্যালেস্টাইনিরা যেই অ্যাটাকের কথা বলা হচ্ছে সে অ্যাটাকের পরিকল্পনাকারী আমরা মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সমস্ত তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে সেটা ইসরায়েলি মোসাদ করিয়েছে। কেননা গাজাতে হামলায়, যে গাজার থেকে যে হামলাটা হয়েছে ইসরায়েলি, ওই এলাকাটা কিন্তু একটা অধিকৃত অঞ্চল, এটা প্যালেস্টাইনের অংশ। অধিকৃত অঞ্চলে সেটেলমেন্ট গড়ে তুলে সেখানে বিভিন্ন দেশ থেকে লোকজনকে এনে বিশেষ সুবিধা দিয়ে বসতি স্থাপন করে জায়গাটা দখল করছিল, আরব ল্যান্ডগুলো দখল করছিল, প্যালেস্টাইনের ল্যান্ডগুলো দখল করছিল। সেই অংশে যে হামলা চালিয়েছে, ওই হামলায় পরিচালিত, ব্যবহৃত এবং সমস্ত টেকনোলজি, আকাশপথ, স্থলপথ, জলপথ যা ব্যবহার করা হয়েছে এবং যে সমস্ত আর্মস ব্যবহার করা হয়েছে তার প্রায় 97% ইসরায়েলের অস্ত্র, ইসরায়েলের নিজস্ব তৈরি করা অস্ত্র। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আরেকটা নিউজ আপনারা দেখেছেন, নিউ ইয়র্ক টাইমস এবং সিএনএন ভালো করে প্রচার করেছে যে, আমি আরেকটা আপনাদের অনুষ্ঠানে এই কথাগুলো বলছিলাম, আজকে আপনাকে একটু আমাদের দর্শকদেরকে, শ্রোতাদেরকে একটু স্মরণ করে দিতে চাই। যদি 1 বছর আগে থেকে সিআইএ এবং মোসাদ জানতো এই অ্যাটাক হচ্ছে, তাহলে সিআইএ মোসাদ কেন অ্যাকশন নেয়নি? তাহলে এটা হতে দেওয়ার জন্য সুযোগটা দিয়েছিল তারাই। আর আপনি জানেন যে এই এনক্লেভে মাহমুদ আব্বাসকে কিন্তু সামান্য একটু অংশের পয়সা দেয়া হয় এনক্লেভের ভেতরে। এই গাজার যে প্রশাসন, হামাসকে, ইসরায়েলের অর্থায়নে হামাস সেই গাজায় প্রশাসন চালিয়েছে। তাহলে এই জায়গাটুকু পুরাটাই আর্মির নিয়ন্ত্রণে, ইসরায়েলিদের নিয়ন্ত্রণে। কারা এই হামলা চালিয়েছে? সহজ কথা আমি বলবো, এই হামলার নেপথ্য নায়ক শুধুমাত্র ইসরায়েল, এবং তারাই এই হামলাটি ঘটিয়েছে গাজার বা প্যালেস্টাইনের বাকি অংশটুকু দখল করে সেখানে আবার ইসরায়েলি স্থাপনা করার জন্য, ইসরায়েল হিসেবে, রাষ্ট্র হিসেবে সেখানে এই ল্যান্ডটুকু নেয়ার জন্য। আপনি জানেন 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের ফলে গোলান মালভূমি সহ আরবদের বিভিন্ন অংশের যে বিশাল অংশ তারা দখল করে নিয়েছে। এখন পর্যন্ত 2 শতাধিকের উপরে জাতিসংঘের নির্ধার পরেও সেই জায়গাগুলো ফেরত দেয়নি। এখন আসি আপনার প্রশ্নের জবাবে। আপনি বলেছেন আগামী দিন কি হতে পারে। ইজ এ ক্লোজিং আর্গুমেন্ট অফ অ্যানালাইসিস এন্ড টেস্টিমনিজ অ্যারাউন্ড 22 উইটনেসেস। 22 জনের প্রতি মতো সাক্ষ্য দিয়েছে, 20 জন সরকারি দলের মানে যেটা প্রসিকিউটোরিয়াল উইটনেস, আর 2 জন ডিফেন্সের। মোট মিলাইয়া যে 22 জন সাক্ষ্য প্রমাণ দিয়েছে এবং যে সমস্ত তথ্য প্রমাণ হাজির করেছে তার উপরে 2 পক্ষ এখন সামারাইজ করবেন কালকেই কিন্তু এটার ভার্ডিক্ট আসছে না। আমেরিকার যে নিয়ম, সেই ক্ষেত্রে আগামী দিন 2 পক্ষ তাদের ক্লোজিং আর্গুমেন্ট করবেন, তাদের সামারাইজ করবেন। সরকার পক্ষ প্রমাণ করতে চেষ্টা করবেন যে যেই সাক্ষী, মূল সাক্ষী, সেই সাক্ষীকে তারা বিতর্কিত করার, বিশ্বাসযোগ্য নয় বলে যে বিতর্কিত করার চেষ্টা করছে, তার পক্ষে তারা, তার বিপক্ষে অন্যান্য যে এভিডেন্স আছে, তথ্য প্রমাণ আছে, যে সমস্ত এভিডেন্স গুলো প্রমাণ করলে তার অতিরিক্ত সাপোর্ট পাওয়া যায় সেগুলো প্রমাণ করার চেষ্টা করবে বলে আমি বিশ্বাস করি। আমি এটাও বিশ্বাস করি যে যখন ভার্ডিক্ট আসবে, আমাদের মাঝে অনেকেই বিশ্বাস করেন যে সে যদি কোনো দোষী সাব্যস্ত হয়, তার বিরুদ্ধে কনভিকশন ঘোষণা করা হয়, তাহলেই তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। কিন্তু আই ডোন্ট থিঙ্ক সো দিস ইজ রাইট, বিকজ আমেরিকার জুডিশিয়াল সিস্টেমটা এরকম
একটা আদালত যখন আপনাকে দোষী সাব্যস্ত করে, সেই ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত অ্যাপিলে সেটা সাস্টেইন না হয় ততক্ষণ পর্যন্ত সেই দোষী সাব্যস্তটা আপনাকে দোষী বলে গণ্য করা যাবে না, কারণ এটা আপিলে থাকবে। যার ফলে আগামী নির্বাচনের জন্য ডেমোক্রেটদের প্রস্তুতি নেওয়া উচিত যে ট্রাম্পই হবেন তাদের প্রতিদ্বন্দ্বী, কেননা যদি সে কনভিক্টেড হয়েও যায় তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার জন্য সেই চূড়ান্ত ফলাফল যে দরকার কোর্টের, সেটা আসতে অনেক সময় লাগবে। যার ফলে আগামী দিন সরকার পক্ষ, প্রসিকিউটর এবং ডিফেন্স তাদের সামারাইজ করবেন। একদিকে সরকার প্রমাণ করবেন এটা নিঃসন্দেহে প্রমাণিত হয়েছে ট্রাম্প অপরাধ করেছেন, আর অন্যদিকে যেটা ডিফেন্সের স্ট্র্যাটেজি এ পর্যন্ত সরকার পক্ষের যে সাক্ষ্য প্রমাণ সেগুলোকে বিতর্কিত করার চেষ্টা করবেন। এর মধ্য দিয়ে আগামী দিন হয়তো শেষ হবে, আমরা আরেকটু বুঝতে পারবো যে কোন দিকে যাচ্ছে কেসটা। আপনার কাছে আবারও আসবো, আমি যেতে চাই সৈয়দ মাহমুদুল্লাহর কাছে। এখানে ছোট প্রশ্ন আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে একটি রিপোর্ট আসছে, সেখানে যদি ডোনাল্ড ট্রাম্প দোষী সাব্যস্ত হন, কনভিক্টেড হন, তাহলে প্রেসিডেন্ট বাইডেন তার নির্বাচনী প্রচারে এই বিষয়টি কাজে লাগাবেন ভোট আদায়ের ক্ষেত্রে। এইটা কৌশল হিসেবে কতখানি কার্যকর হবে বলে মনে করছেন আপনি? করে থাকেন রেহান সাহেব, তাহলে ডোনাল্ড ট্রাম্প যদি দোষী সাব্যস্ত হন তাহলে জাজ তাকে মানে কারাদণ্ড দিতে পারেন, এটা তো ঠিক। তো কিন্তু কারাদণ্ড দেবেন বলে নানা ধরনের বিশ্লেষণ যেটুকুলো আমি দেখছি, অভিজ্ঞ মহল, আইনজীবীরা, মানে এই সমস্ত ব্যাপারে যারা খুব খবরাখবর রাখেন এবং এই জাজের এই পার্টিকুলার জাজ সম্পর্কে যারা জানেন, সব মিলিয়ে তাদের বিশ্লেষণ থেকে মনে হচ্ছে সম্ভবত তাকে কারাদণ্ড দেওয়া হবে না। স্ট্র্যাটেজিক এবং টেকনিক্যাল কতগুলো কারণ আছে। প্রেসিডেন্টকে, ফর্মার প্রেসিডেন্ট আজীবন মৃত্যু পর্যন্ত তিনি মানে সিকিউরিটি পেয়ে থাকেন। তো সেই সিকিউরিটি জেলখানার ভিতরে ব্যবস্থা করতে হবে, সেটা রীতিমতো সিরিয়াস লজিস্টিক্সের প্রবলেম আছে, ইস্যু আছে। সেটা একটা দিক। আরেকটা হচ্ছে যে তিনি রিপাবলিকান পার্টির পক্ষ থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী, একটা খালি আনুষ্ঠানিকতা মাত্র, তিনি তাদের পদপ্রার্থী। ফলে যে তিনি আগামীবার জেলখানায় থেকেও দেশে প্রেসিডেন্ট নির্বাচন করতে পারেন, কনভিক্টেড ক্রিমিনালও যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন করতে পারেন। এমনকি কনভিক্টেড ক্রিমিনাল যুক্তরাষ্ট্রে নির্বাচিত হয়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন। এইখানে তার উপরে কোনো বিধিনিষেধ নেই। লোয়ার লেভেলে অনেকের উপরে আছে, রাষ্ট্রপতির ক্ষেত্রে এটা নেই। আশ্চর্য হতে পারি আমরা অনেকে, কিন্তু এটা ঘটনা। ফলে যিনি আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন বলে জাজ নিজেই তার কিছু প্রাথমিক দিকে একবার বক্তব্য বলেছিলেন, আপনি ফর্মার প্রেসিডেন্ট আবার প্রেসিডেন্ট নির্বাচিত হতেও পারেন। সেক্ষেত্রে সেই রকম এক ব্যক্তিকে সম্ভবত তিনি কারাগারে নিক্ষেপ করবেন না নানা ক্ষেত্রে। তিনি কি করতে পারেন, তাকে নজরবন্দি করে রাখতে পারেন, তার মুভমেন্ট উপরে রেস্ট্রিকশন দিতে পারেন। ফলে তিনি তার ঘরে বসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার নানা ধরনের সুযোগ সুবিধা থাকবে, ইন্টারভিউ দিতে পারবেন সাংবাদিকদেরকে, মিডিয়াকে। তো তিনি প্রচার চালাতে পারবেন। প্রচারের উপরে তিনি ফিজিক্যালি হয়তো মানে বিভিন্ন সমাবেশে বক্তব্য দিতে পারবেন না, জনসমাবেশ করতে পারবেন না, এটা হতে পারে, এই সমস্যাটা থাকতে পারে। ফলে কোনোরকম নিষেধাজ্ঞা রেখে সম্ভবত তাকে কারাবাস দেওয়া হবে না বলে আমার ধারণা। জি, আপনাকে ধন্যবাদ সৈয়দ মাহমুদুল্লাহ। আমি আরেকটি প্রসঙ্গে খুব সংক্ষেপে আলোচনা করে অনুষ্ঠান শেষ করতে চাই। দুজনের কাছে 2 মিনিট করে আছে। সেটি হচ্ছে, আমরা দেখলাম যে আজকে ইউক্রেনের প্রেসিডেন্ট তিনি স্পেনে আছেন, সেখানে একটা অনুষ্ঠানে বলছেন যে ভলোদিমির জেলেনস্কি তিনি বলছেন যে ইউরোপের নেতা, ইউরোপ আমেরিকা পশ্চিমা নেতারা যেন রাশিয়ার ওপরে এমনভাবে চাপ দেয়, তাকে বাধ্য করে রাশিয়াকে, যেন তারা শান্তির জন্য রাজি হয়। তো এইটা আসলে তিনি বলছেন, তো এটা এতদিন তো পারেনি, এমন কোনো চাপ তৈরি করতে পারেনি রাশিয়ার জন্য। এটা কি আসলে সম্ভব কিনা? তিনি তো জানেন যে এটা সম্ভব না, তাহলে কেন বললেন এই কথা? আমি জানতে চাইব মোহাম্মদ করিম চৌধুরীর কাছে। দেখুন, আমেরিকা এবং তাদের ন্যাটো যে জোট, সেই জোটের পক্ষ থেকে এত কিছু সহযোগিতার পরেও সেখানে
বর্তমান পরিস্থিতি আমরা যতটুকু দেখছি সংবাদ মধ্য দিয়ে, যদিও আমাদের কাছে সব খবর যেটা সংবাদ মধ্যে আসছে সেটাই আমরা জানি, বাইরের খবর যুদ্ধের যে প্রকৃত অবস্থা সেটা মিলিটারি এবং আমেরিকার যারা ইন্টেলিজেন্ট গুলো দেখেন, খুব লিমিটেড সংখ্যক লোক তারা ভালো করে জানেন। উনি এখন যেটা বলছেন সেটা হলো যে আরো চাপ সৃষ্টি করার জন্য, তার মানে ফাইন্যান্সিয়াল এন্ড মিলিটারি সাপোর্ট টু ফাইট মোর। আমি আবারও ফিরে যাব সেই ক্ষেত্রে, আমেরিকা এবং তার মিত্রদের এখন আর নৈতিক কোনো বল নাই টু স্টপ রাশিয়ান অ্যাগ্রেশন। কেননা মধ্যপ্রাচ্যে যখন ইসরায়েলকে অ্যাগ্রেশনের জন্য সমস্ত তেল পানি, অর্থনৈতিক, মিলিটারি, ইন্টেলিজেন্স, অল কাইন্ড অফ সাপোর্ট ইউ আর প্রোভাইডিং, হাউ ইউ উইল আস্ক international community to stop Russia? We need to understand that what Ukraine is, it was a part of Russia in the past. এর অর্থ এ না যে আমি ইউক্রেনের স্বাধীনতাকে অস্বীকার করছি। ইউক্রেন এখন রাশিয়া শুধু তার সে অংশকে দখল করার চেষ্টা করছে, কিছু অংশকে, যেটা অবশ্যই অন্যায় একটা স্বাধীন দেশের উপরে আঘাত করা। কিন্তু আমেরিকার যে ফরেন পলিসি, সেই ক্ষেত্রে যদি আমরা বিশ্বাস করি যে এই দখলবাজি বন্ধ করতে হবে, তাহলে আমরা তো এতগুলো নিন্দ প্রস্তাবে আমরা বেটো দিয়ে যাচ্ছি, এতগুলো জাতিসংঘের প্রস্তাবে আমরা বেটো দিয়ে যাচ্ছি। আমরা মনে করি এই ক্ষেত্রে কোন নৈতিক অধিকার তাদের নাই, এবং সেই ক্ষেত্রে কতটুকু আগাবে ন্যাটো, যদিও মুখে হয়তো আগাতে পারে, কিন্তু বাস্তবে কতটুকু করবে এই তার অনুরোধের প্রেক্ষিতে আমি সন্দিহান। জি, মোহাম্মদ করিম চৌধুরী, আপনাকে ধন্যবাদ। আমি সৈয়দ মাহমুদুল্লাহর কাছে একই বিষয়ে জানতে চাইবো, আপনি কি ভলোদিমির জেলেনস্কির কথায় কোনো যাকে বলে যে নত হওয়ার দেখছেন কিনা, ইঙ্গিত দেখছেন কিনা? এটা যদি একই প্রশ্ন, জেলেনস্কির এই বক্তব্য, তার দেশ ইউক্রেন শ্রান্ত, তার শূন্য মানে আর শূন্য পাচ্ছেন না, তারা নতুন করে রিক্রুট করার জন্য কম বয়স্কদেরকে রিক্রুট করার চেষ্টা করছেন। ইউরোপ শ্রান্ত, ইউরোপ ক্লান্ত, ইউরোপ মানে অর্থনৈতিক দিক থেকে, তাদের সামরিক সরঞ্জাম সাপ্লাইয়ের দিক থেকে তাদের উপরে প্রেশার পড়ছে, তারা এটা হ্যান্ডেল করতে পারছেন না। যুক্তরাষ্ট্রে যদি প্রেসিডেন্ট মানে ফর্মার প্রেসিডেন্ট ট্রাম্প আবার নির্বাচিত হয়ে যান, তিনি কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধ বন্ধ করে দেবেন, হয়তো এক সপ্তাহের মধ্যে বন্ধ করে দেবেন। ফলে এই রিয়ালিটিটাও জেলেনস্কির কাছে সামনাসামনি জলজ্জান্ত তার কাছে আছে। আর তাছাড়া এইবারেও যে 61 বিলিয়ন সম্ভবত অথবা 63 বিলিয়ন তাদেরকে যে পাস করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস, সেটা অনেক দর কষাকষির পরে পাস হয়েছে, এবং রিপাবলিকান পার্টির একটা উল্লেখযোগ্য অংশের প্রচণ্ড বিরোধিতার মুখে সেটা পাস হয়েছে। ফলে এর পরে আর নতুন করে এরা অস্ত্র দিতে পারবে কিনা এই সরকার বহাল থাকলেও এই এবারকার বরাদ্দের বাইরে সেটাও তিনি রিয়েলাইজ করছেন। তারপরে সেটা তিনি যে দাবি করেছেন তাদের মানে শর্তেই শান্তি চুক্তি হতে হবে, এটা একটা অবাস্তব কথা। মানে রাশিয়া এত কিছুর পরে তাদের দাবি মেনে নেবে পুরোপুরি, একদম সমস্ত এলাকা ছেড়ে তার দেশে চলে যাবে মনে হয় না। পূর্বাঞ্চলীয় রাশিয়ান ভাষাভাষী অঞ্চল রাশিয়া দখলে রাখবে, ক্রিমিয়া দখলে রাখবে একটা নিশ্চিত, বাকি অংশ নিয়ে হয়তো দরকার হতে পারে কোনো রকম এই ধরনের একটা মুখ রক্ষামূলক শান্তি চুক্তি সম্ভবত হবে, এবং সম্ভবত এই বছরের ভিতরে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সৈয়দ মাহমুদুল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ করিম চৌধুরী আপনাকেও। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে এই ছিল আজকের মতো, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।